বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো চন্দ্রমল্লিকা গাছের শীতকালীন পরিচর্যা। শীতকালীন অতি জনপ্রিয় ফুল হলো এই চন্দ্রমল্লিকা। শীতের বাগানে অন্যান্য কোনো গাছ থাক বা না থাক, চন্দ্রমল্লিকা অবশ্যই থাকবে। আজকের এই ভিডিওতে দেখাবো চন্দ্রমল্লিকা গাছকে দ্রুত ঝোপালো করার জন্য কোন কোন টিপস ফলো করব, কোন খাবার এই গাছে এই সময় প্রয়োগ করতে হবে। তাছাড়া চন্দ্রমল্লিকা গাছের বৃদ্ধির সময় প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, তো কোন কীটনাশক এই সময় গাছে প্রয়োগ করলে পোকামাকড়ের আক্রমণ হবে না, তার সাথে সাথে গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে। এবং এই সময় আমরা গাছে কোন অনুখাদ্য প্রয়োগ করব, যে অনুখাদ্য প্রয়োগ করলে গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, এবং তার সাথে বলবো কয়েকটা টিপস, যে টিপস ফলো করলে তোমাদের বাগানে চন্দ্রমল্লিকা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলবো কেয়ার টিপস নাম্বার 1, চন্দ্রমল্লিকা গাছকে আমরা এই সময় কোথায় রাখবো। চন্দ্রমল্লিকা গাছকে এই সময় কিন্তু আমরা ফুল সানলাইটের মধ্যে রাখবো। ফুল সানলাইটের মধ্যে থাকলে তবেই কিন্তু চন্দ্রমল্লিকা গাছে প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে। যদি আমরা এই গাছকে ছায়া জায়গায় রেখে দিই তাহলে কিন্তু এই চন্দ্রমল্লিকা গাছের বৃদ্ধি হবে না, আর ফুলের কুঁড়িও আসবে না। কেয়ার টিপস নাম্বার 2, বন্ধুরা, এই সময় যদি তোমাদের বাগানে চন্দ্রমল্লিকা গাছ ছোট টবে থাকে তাহলে সেই গাছকে এই মুহূর্তে কিন্তু রিপোর্ট করতে হবে। এটা কিন্তু রিপোর্টিং করার আদর্শ সময়, এরপরে কিন্তু আর তোমরা রিপোর্টিং করতে পারবে না। তাই এই সময় গাছের রিপোর্টিং করে দাও, এরপরে করলে গাছে কিন্তু কুঁড়ি চলে আসবে। তাছাড়া বন্ধুরা, তোমরা যদি চাও এই সময় নার্সারি থেকে চন্দ্রমল্লিকা গাছের চারা কিনে এনে প্রতিস্থাপন করতে পারো। তো আমার এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা 4 ইঞ্চি টবে রয়েছে। তো এই গাছটাকে আমি কিন্তু সরাসরি এখন 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব, তার কারণ এটার মধ্যে কিন্তু অনেকটা বৃদ্ধি হয়ে গেছে এবং গাছে কুঁড়ি চলে আসবে। তো দেখো, এখানে একটা 8 ইঞ্চি টব নিয়ে নিয়েছি। 8 ইঞ্চি টবের নিচে কয়েকটা ড্রেনেজ হোল রয়েছে। প্রথমেই যে কাজটা আমাদের করতে হবে, ড্রেনেজ হোলটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। দিয়ে দিলাম ড্রেনেজ হোলের ওপরে কয়েকটা খোলামকুচি, ঢেউ খেলানো খোলামকুচি দিতে হবে। তার উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কোকোপিট, ফলে সরাসরি আমরা যে মিডিয়াটা দেবো সেটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে না। তো এখানে মাটি হিসাবে আমি কি নিচ্ছি দেখো বন্ধুরা, এর আগের বারে তোমাদের আমি দেখিয়েছিলাম মাটি, ভার্মি কম্পোস্ট এবং সঙ্গে বালি। তবে তোমাদের সবার কাছে যদি বালি না থাকে সেক্ষেত্রে তোমরা কিভাবে মিডিয়া তৈরি করবে। নিয়েছি 50% গার্ডেন সয়েল এবং 50% ভার্মি কম্পোস্ট। আমি এখানে কাউডাং কম্পোস্ট নিয়েছি, তোমরা চাইলে এখানে ভার্মি কম্পোস্ট নিতে পারো। তো এর সঙ্গে নিয়েছি 1 মুঠো নিমখোল এবং 1 মুঠো পরিমাণ হাড়ের গুঁড়ো। তো এটা একদম স্টিম বোন ডাস্ট, তোমরা এখানে নর্মাল হাড়ের গুঁড়োটা ইউজ করতে পারো। যেহেতু এই গাছে ফুল আসার সময় হয়ে আসছে, তাই এখানে সামান্য পরিমাণ হাড়ের গুঁড়ো কিন্তু আমি মিশিয়ে নিলাম। তো প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম ঝুরঝুরে মিডিয়া তৈরি হয়ে গেছে। যদি তোমাদের কাছে বালি থাকে, লাল মোটাদানার বালি, সেক্ষেত্রে তোমরা 50% গার্ডেন সয়েল, 40% কম্পোস্ট আর 10% লাল মোটাদানার বালি মিশিয়ে কিন্তু একটা মিডিয়া তৈরি করতে পারো। আর যদি বালি না থাকে সেক্ষেত্রে ঠিক এই ধরনের মিডিয়া তৈরি করে গাছ প্রতিস্থাপন করে দেবে, গাছের কিন্তু খুব ভালো বৃদ্ধি হবে। তো দেখো, অর্ধেক পরিমাণ মাটি আমি ভরে নিয়েছিলাম এবং ভালোভাবে চেপে চেপে ভরে দিতে হবে। তারপর দেখো, খুব সাবধানে 4 ইঞ্চি টব থেকে আমি এই গাছটাকে ধীরে ধীরে তুলে বার করে আনলাম এবং আমি দেখো গাছের টবের ঠিক মিডিল বরাবর গাছটা প্রতিস্থাপন করে দিলাম। এবার সাইড থেকে যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমি মাটি ভরে দিয়েছি। এবার দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল, তবে শুধু সাধারণ জল দেবো না। দেখো, আমি এখানে নিয়েছি 1 লিটার জল এবং তার সঙ্গে মিশিয়ে দিলাম 2 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড গাছের প্রয়োগ করলে গাছের খিদে বাড়ায়, গাছের হজম শক্তি বাড়ায়, গাছের রুটকে খুব ভালোভাবে বৃদ্ধি হতে সাহায্য করে। গাছের রুট যত বৃদ্ধি পাবে গাছের ওপর দিকে শাখাও কিন্তু ততটাই বৃদ্ধি পাবে। দেখো, সম্পূর্ণ 1 লিটার জলটাই কিন্তু আমি এই 8 ইঞ্চি টবে ভরপুর মাত্রায় ঢেলে দেবো। তার কারণ প্রথম প্রতিস্থাপন বা রিপোর্টিং করার পর ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হয়। যতক্ষণ পর্যন্ত না টবে ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদেরকে প্রথম প্রতিস্থাপন করার পর জল প্রয়োগ করতে হবে। এই জিনিসটা একটু মনে রাখবে বন্ধুরা, তাহলে দেখবে তোমাদের গাছ কিন্তু ঝিমিয়ে যাবে না। এবার বলবো কেয়ার টিপস নাম্বার 3, বন্ধুরা, গাছ ঝোপালো করার জন্য গাছের যে প্রধান কাজ করতে হবে আমাদের সেটা হলো পিঞ্চিং। এই পিঞ্চিং এর কাজটা কিন্তু শীতের প্রায় বেশিরভাগ গাছেই এটা করতে হয়। পিঞ্চিং করলে গাছ দ্রুত ঝোপালো হয়। গাছ যত বেশি ঝোপালো হবে গাছের মধ্যে কিন্তু তত বেশি কুঁড়ি আসবে। 1000-1500 ফুলের কুঁড়ি আনার জন্য এপ্রিল মে মাস থেকে কিন্তু চন্দ্রমল্লিকা গাছের প্রতিস্থাপন করতে হয়। যেহেতু আমরা অনেক দেরি করে এই চন্দ্রমল্লিকা গাছের প্রতিস্থাপন করি, তাই অনেকটাই লেট হয়ে যায়। গাছ ঝোপালো করার জন্য অনেকটা সময় প্রয়োজন। তো হাতে যতটুকু সময় আছে আমরা কিন্তু এই কাজটা করতে পারি। আর এই নভেম্বর মাসের মাঝামাঝি সময় এটা কিন্তু লাস্ট পিঞ্চিং। এরপরে যদি কুঁড়ি না আসে তাহলে তোমরা আরেকবার পিঞ্চিং করতে পারবে। কিন্তু যদি দেখো যে ডিসেম্বর মাসের শুরুতেই গাছে কুঁড়ি চলে আসছে তাহলে আর কিন্তু পিঞ্চিং করো না, তাহলে ফুল ফুটতে অনেকটাই সময় লেগে যাবে।
আর এই পিঞ্চিং এর কাজটা কিন্তু খুব ধীরে ধীরে করতে হবে, শুধুমাত্র উপরের দিকে দেখো দুটো পাতা আমরা কেটে দিচ্ছি। তো এইভাবে সম্পূর্ণ গাছটার কিন্তু যতগুলো ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চের এইভাবে পিঞ্চিং করতে হবে, কোনো ডাল কিন্তু মিস গেলে হবে না। প্রত্যেকটা গাছ পিঞ্চিং করলে দেখো এই সাইডে যে ফাঁকাটা আছে, গ্যাপটা আছে, এটাও কিন্তু ধীরে ধীরে ভর্তি হয়ে যাবে। তো এই পিঞ্চিং এর কাজটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে এই সময়। টিপস নাম্বার 4, পিঞ্চিং করার পর গাছে প্রয়োগ করতে হবে অনুখাদ্য। বন্ধুরা, আমি যে অনুখাদ্যটা প্রয়োগ করি সেটা সিউইড, বায়োভিটা এক্স সিউইড এক্সট্রাক্ট। তো তোমরা কিন্তু এখানে যে কোনো অনুখাদ্য গাছে প্রয়োগ করতে পারো। অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড, মোবোমিন, বিভিন্ন ধরনের অনুখাদ্য বাজারে পাওয়া যায়। তো তোমাদের হাতের কাছে যে অনুখাদ্য আছে সেই অনুখাদ্য তোমরা প্রয়োগ করবে। লিকুইড হলে 1 লিটার জলে 2 ml, আর যদি ডাস্ট আকারে হয় সেক্ষেত্রে তোমরা 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে 15 দিন অন্তর অন্তর স্প্রে করবে। কারণ আমরা গাছে যে খাবার প্রয়োগ করি সবসময় সেই খাবারের মধ্যে প্রত্যেকটা অনুখাদ্যের গুণাগুণ বর্তমান থাকে না, তাই 15 দিন অন্তর অন্তর কিন্তু এই অনুখাদ্যের প্রয়োগ আমাদের অবশ্যই করতে হবে। বন্ধুরা, এবার আসি এই নভেম্বর মাসের মাঝামাঝি সময় আমরা আমাদের চন্দ্রমল্লিকা গাছে কি খাবার প্রয়োগ করব, যে খাবার প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি চন্দ্রমল্লিকা গাছের বৃদ্ধি হবে, একদম অর্গ্যানিক খাবার। তো প্রথমে নিয়ে নিয়েছি আমি 1 লিটার জল, এবং 1 লিটার জলের মধ্যে আমি ভিজিয়ে দেবো একটা একদম সম্পূর্ণ অর্গ্যানিক খাবার। আর এটা আমরা আমাদের প্রত্যেকটা শীতের গাছে প্রয়োগ করব। যে কোনো নার্সারিতে অথবা যেখানে গাছের খাবার পাওয়া যায় সেখানে তোমরা গিয়ে খোঁজ নেবে যে সরিষার ডালা খোল। তো এই সরিষার ডালা খোল আমি নিয়ে নিয়েছি এখানে 100 গ্রাম। 1 লিটার জলে আমি 100 গ্রাম সরিষার ডালা খোল 3 দিনের জন্য ভিজিয়ে রেখে দেবো। 3 দিনের জন্য এটা ভিজিয়ে একটা ছায়া জায়গায় রেখে দেবো চাপা দিয়ে। তো প্রতিদিন সকালবেলা এই সরিষার খোলটাকে যে কোনো কাঠির সাহায্যে বা কোনো কিছু লাঠির সাহায্যে একটু নাড়িয়ে দেবে। তো এরকমভাবে ভিজিয়ে রাখলে ধীরে ধীরে কিন্তু এই সরিষার খোলটা পচে যাবে, এবং এটা একটা গাছের জন্য কিন্তু দুর্দান্ত খাবার তৈরি হবে। বন্ধুরা, সরিষার খোল তো আমরা গাছে প্রয়োগ করি, কিন্তু এই সরিষার খোল কিভাবে প্রয়োগ করতে হবে চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রে সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। কারণ অনেক সময় এই সরিষার খোল গাছে প্রয়োগ করার পর গাছের পাতা পুড়ে যায়। তো সেটা আমরা বুঝতে পারি না যে কেন এরকম হলো, আমরা অনেক সময় পাতলা করে প্রয়োগ করার পরেও কিন্তু গাছের পাতা পুড়ে যায়। তো কিভাবে এটা আমরা গাছে প্রয়োগ করব সেটাই দেখাবো। দেখো, এটা কিন্তু 3 দিন হয়ে গেছে। 3 দিন পর আমি দেখো একটা অন্য পাত্র নিয়েছি, এবং এই পাত্রের মধ্যে রেখেছি একটা ছাঁকনি। এই ছাঁকনির সাহায্যে আমি কিন্তু এই সরিষার খোলটাকে একটু ছেঁকে নেব। সরিষার খোলটা ভিজে যাওয়ার পর দেখো একটা থকথকে মতো জিনিস তৈরি হয়। তো এটা আমরা নেব না, শুধুমাত্র এই যে সরিষার খোল ভিজে যাওয়ার পর যে লিকুইডটা তৈরি হয় এই লিকুইডটাই আমরা গাছে প্রয়োগ করব, কিন্তু সেটাও জলের সাথে ডাইলিউট করে। দেখো, এই যে অংশটা বেশি হয়ে গেল, এটাও কিভাবে তোমরা প্রয়োগ করবে সেটাও বলে দেবো আমি, কিন্তু এই অংশটা আমরা চন্দ্রমল্লিকা গাছে প্রয়োগ করব না এই মুহূর্তে। গাছের পাতা যদি তোমাদের পুড়ে না যায় তাহলে তোমরা প্রয়োগ করতেই পারো, সরাসরি জলের মধ্যে মিশিয়ে প্রয়োগ করতে পারো, কিন্তু অনেক সময় নতুন বাগানীদের ক্ষেত্রে গাছের পাতা পুড়ে যায় এই সরিষার খোল ব্যবহার করার পর। ছেঁকে নেওয়ার পর 1 লিটার যে তরলটা তৈরি হলো, এই 1 লিটার তরলকে আমি 10 লিটার সাধারণ জলের সঙ্গে মিশিয়ে নিলাম। দেখো, একদম পাতলা একটা হলুদ রঙের যে তরল তৈরি হলো, এটাই আমরা গাছে প্রয়োগ করব, কিন্তু যে ঘন যে জিনিসটা বেশি হলো সেটা কিন্তু আমরা এই চন্দ্রমল্লিকা গাছে প্রয়োগ করব না, কারণ এটা এই সময় প্রয়োগ করলে কিন্তু গাছের পাতা পুড়ে যায়। তো তাই এইভাবে কিন্তু আমি প্রয়োগ করে দেখেছি, খুব ভালো রেজাল্ট পাই। গাছের কোনো রকম কোনো পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা আসে না, কারণ সবসময় যে ফাঙ্গাসের কারণে গাছের পাতা পুড়ে যায় তা নয়, গাছে খাবার প্রয়োগ করার ফলেও কিন্তু গাছের পাতা পুড়ে যায়। তো দেখো, এখানে আমি প্রথমে কি করলাম, টবের মাটিটা ভালোভাবে খুশে নিলাম। এরপর প্রয়োগ করছি একটা 6 ইঞ্চি টবের ক্ষেত্রে 250 ml লিকুইড, এবং একটা 8 ইঞ্চি টবের ক্ষেত্রে 500 ml লিকুইড। তবে টবের মাটিটা যেন শুকনো থাকে, টবের মাটি যেন খুব বেশি কাদা কাদা বা ভেজা ভেজা হয়ে না থাকে, এই বিষয়টা তোমরা লক্ষ্য করবে। যদি টবের মাটি খুব বেশি কাদা কাদা হয়ে থাকে তাহলে কিন্তু এটা প্রয়োগ করা যাবে না। তাহলে প্রথমে টবের মাটিটা হালকা করে খুশে দিতে হবে, এবং তারপর এই লিকুইডটা প্রয়োগ করতে হবে। গাছে যদি প্রচুর পরিমাণে কুঁড়ি আসে তাহলে এই খাবারটা প্রয়োগ না করাই ভালো, তখন অন্য খাবার প্রয়োগ করতে হবে। কিন্তু যখন গাছের বৃদ্ধির সময় তখন এই সরিষার খোল ভেজানো জলটা প্রয়োগ করবে। গাছে যদি প্রচুর পরিমাণে কুঁড়ি এসে যায় তাহলে পটাশ সমৃদ্ধ খাবার এই সময় গাছে প্রয়োগ করতে হবে। সরিষার খোল জলের সঙ্গে কলার খোসা ভেজানো জল মিশিয়ে তোমরা গাছে প্রয়োগ করতে পারো। সরিষার যে খোল ছেঁকে নেওয়ার পর যেটুকু পড়েছিল সেটা আমি আরও 5 লিটার জলের সঙ্গে মিশিয়ে নিলাম, এবং বাদবাকি অন্যান্য গাছে এই তরলটা কিন্তু প্রয়োগ করতে পারবো। শুধুমাত্র চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রেই আমি বললাম যে এইভাবে ছেঁকে প্রয়োগ করো, তাহলে কিন্তু গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা যদি হয় তাহলে সেটা আর হবে না। বন্ধুরা, এবার বলি, চন্দ্রমল্লিকা গাছে বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করার পর গাছে তো খুব ভালো গ্রোথ হবে, গাছের পাতা সুন্দর চকচকে হবে, কিন্তু এই সময় গাছে আসবে পোকামাকড়ের আক্রমণ। গাছের পাতা যদি কুঁকড়ে যায়, সাদা বা হলুদ বর্ণের ধারণ করে, বিভিন্ন ধরনের সমস্যা এই সময় আসতে পারে। তো এই সময় সম্পূর্ণ ঘরোয়া কীটনাশক হিসাবে তোমরা নিম পাতা জলে ফুটিয়ে সেই জল গাছে স্প্রে করতে পারো। তাছাড়া সম্পূর্ণ জৈব কীটনাশক কাকা, এটা তোমরা গাছে স্প্রে করতে পারো। 1 লিটার জলে 2 ml মিশিয়ে গাছের পাতায় প্রয়োগ করবে।
যে অনুখাদ্যের কথা বললাম, সেই অনুখাদ্যটা প্রয়োগ করার ঠিক 3 থেকে 4 দিন পর, যতবারই তোমরা অনুখাদ্য প্রয়োগ করবে ঠিক 3 থেকে 4 দিন পর এই কীটনাশকটা প্রয়োগ করবে। তাই কীটনাশক এবং অনুখাদ্য, আর যদি সম্ভব হয় তাহলে ফাঙ্গিসাইডটাও প্রয়োগ করবে, কারণ চন্দ্রমল্লিকা গাছে ফাঙ্গাস প্রবলেমও কিন্তু হয়। প্রত্যেকটা উপাদান 3 থেকে 4 দিনের অন্তর রেখে তোমরা গাছে যদি স্প্রে করতে পারো তাহলে কোনো রকম কোনো সমস্যা কিন্তু হয় না। আর যে সরিষার খোল জলটা দেখালাম ওটা কিন্তু প্রতি সপ্তাহে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আর এই সময় যেহেতু এখনো গাছে কুঁড়ি আসেনি যে সমস্ত গাছে, এটা কিন্তু গ্রোথ বাড়ানোর আদর্শ সময়। আর এই সময় গ্রোথ বাড়িয়ে নিলে ডিসেম্বর মাস থেকে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে গাছে কুঁড়ি পাবে আর গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তো বন্ধুরা, এই ছিল চন্দ্রমল্লিকা গাছের সহজ সরল পরিচর্যা। এই পরিচর্যাগুলো করে ফেলো, তোমাদের বাগানের চন্দ্রমল্লিকা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। গাছ যত বেশি ঝোপালো হবে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। আর যে সমস্ত গাছ কুঁড়ি সহ তোমরা কিনে আনছো, আমি যেভাবে মিডিয়া তৈরি করা দেখালাম সেইভাবে যদি মিডিয়া তৈরি করে প্রতিস্থাপন করো, গাছের কিন্তু খুব ভালো গ্রোথ হবে। তবে গাছের যে ড্রেনেজ হোল, টবের যে ড্রেনেজ হোল, সেটা কিন্তু খুব সঠিকভাবে তৈরি করে তবেই গাছটার প্রতিস্থাপন করার চেষ্টা করবে। বন্ধুরা, এই ছিল আজকের আমার চন্দ্রমল্লিকা গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু প্রতিদিন ঠিক সন্ধ্যা 4টার সময় আমার চ্যানেলে আসে। শুধুমাত্র শারীরিক অসুস্থতার জন্য মাঝে মাঝে 2-1 দিন গ্যাপ হয়ে যায়, তাছাড়া কিন্তু বাদবাকি প্রতিদিনই ভিডিও আসে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।